টানা দ্বিতীয় বছরে দুটো আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ভারত। 2024 টি-20 বিশ্বকাপের পর 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেটে সাফল্যে মোড়ানো আরও একটা সোনালী সময় কি তাহলে চলে এসেছে? অথচ এর আগে কি কঠিন একটা সময় গিয়েছে ভারতীয় ক্রিকেটে। 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2024 টি-20 বিশ্বকাপের আগ পর্যন্ত সময়ে 10টা আইসিসি ইভেন্টে তারা শিরোপা জিততে পারেনি। 3টা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 4টা টি-20 ওয়ার্ল্ড কাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, 2টা টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং এই 10 ইভেন্টের মধ্যে 5 ইভেন্টে ভারত ফাইনাল খেলেছে। 5 বারই তারা ফাইনালে হেরে গিয়েছে। সেই ভারত যখন পরপর 2 বছরে 2টা বৈশ্বিক শিরোপা জেতে, তখন সামনে সোনালী দিনের স্বপ্নটা তারা দেখবে না কেন? এখনকার এই সাফল্যটাকে দীর্ঘায়িত তারা করবে না কেন? এই যে বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে বলেছেন যে আমাদের যে ড্রেসিং রুম সেটা আগামী 8 বছর ক্রিকেট বিশ্ব শাসন করার জন্য, ছড়ি ঘোরানোর জন্য পুরোপুরি প্রস্তুত, সেই কথার সঙ্গে দ্বিমত পোষণ করার খুব বেশি কি লোক রয়েছেন? আচ্ছা, সামনে ভারত পারবে কি পারবে না ওইটা পরের আলোচনা। তবে এইবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যেই ক্রিকেটটা খেলেছে, যেই পরিকল্পনাটা তারা করেছে, তাতে এই ভারতকে ঠেকানো আসলে অসম্ভবের কাছাকাছি ব্যাপারে কি ছিল না? অনেকগুলো ফ্যাক্টর এই জায়গাটাতে রয়েছে। ধরুন আমি যদি আলোচনা করি, নাম্বার 1 পরিকল্পনা। ভারত সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে, এইটার রাজনৈতিক বাস্তবতা, ক্রিকেটেও বাস্তবতা আমরা জানি, সেই আলোচনাতে নাই বা গেলাম। কিন্তু সবগুলো ম্যাচ ভারত দুবাইতে খেলার কারণে তারা তাদের মতো করে পরিকল্পনা করতে পেরেছে, যেটা অন্য দলগুলোর জন্য কঠিন ছিল। দুবাইতে খেলা, পাকিস্তানে খেলা, পাকিস্তানেরও আবার বিভিন্ন ভেন্যুতে খেলা। সো ওই পরিকল্পনার সুযোগটা ভারতের ছিল এবং সেই সুযোগটা তারা কি দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে। স্পেশালি স্কোয়াডটাতে 5 জন যখন আপনি স্পেশালিস্ট স্পিনার নিয়ে নেবেন। নাম্বার 2, এই যে 5 জন স্পেশালিস্ট স্পিনারের কথা আমি বলছি, তার মধ্যে বরুণ চক্রবর্তীকে তারা স্কোয়াডে ইনক্লুড করেছে শেষ সময়ে গিয়ে যশস্বী জয়সওয়ালের বদলে। একজন ওপেনারকে বাদ দিয়ে তারা একজন স্পেশালিস্ট স্পিনারকে ইনক্লুড করেছেন এবং সেইটা কি রিওয়ার্ডটা তারা পেলেন। বরুণ চক্রবর্তী এর আগে ওয়ানডে ম্যাচ তার ক্যারিয়ারে মাত্র একটাই খেলেছিলেন, অথচ এইখানেও টুর্নামেন্টের প্রথম 2টা ম্যাচে একাদশে ছিলেন না। থার্ড ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি 11-এ আসার পরে কি হিউজ একটা ইম্প্যাক্ট তিনি রেখেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেট, সেমিফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 উইকেট, ফাইনালেও 45 রান দিয়ে 2 উইকেট নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও তিনি পেয়েছেন। শুরুতে উইলিয়াংয়ের আউটে পার্টনারশিপ ব্রেক করেছেন, পরে গ্লেন ফিলিপসের খুব গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন। ফলে এইটাও ভারতের আসলে একটা নিঃসন্দেহে মাস্টার স্ট্রোক। ধরেন 3 নাম্বার আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি অলরাউন্ডারদের উপস্থিতি। এই যে আমি বললাম 5 স্পিনার, ভারতের ক্যাপ্টেন কিন্তু বলেন যে না, তাদের আসলে 2 স্পিনার এবং বাকি 3 জন অলরাউন্ডার। সেই 3 অলরাউন্ডার হচ্ছে গিয়ে অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর। তাই 3 জনের মধ্যে 2 জনকে তারা একাদশে রেগুলার খেলাতে পেরেছে। ফলে তাদের ব্যাটিং লাইন আপটা অনেক লম্বা হয়ে গিয়েছে। সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার তাদের হার্দিক পান্ডিয়াও রয়েছে। ফলে এই একটা 50 ওভার্স গেমে যখন 3 জন এরকম প্রপার অলরাউন্ডার দলে থাকে, তখন তো আসলে দলটা ডেপথ অনেক বেশি হয়ে যায়, অন্য দলগুলোর পেরে ওঠা সেক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। নাম্বার 4, এখানে এই অলরাউন্ডারদের মধ্যে আমি যদি বলি যে অক্ষর প্যাটেলের যে রোলটা টিমে নাম্বার 5-এ খেলে তিনি যে কয়েকটা ইনিংস খেলেছেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনিংস তিনি খেলেছেন, ইনক্লুডিং ফাইনালের ইনিংসটাও, সেমিফাইনালের ইনিংসটাও। সো তারকে ওই 5 নম্বরে খেলানো, ওইটা ভারতের এই টিমটা এফোর্ড করতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু সেই পারফরমেন্সটা তো অক্ষর প্যাটেল ডেলিভার করেছেন। এই ভারতের সঙ্গে পেরে ওঠাটা তাই খুব কঠিন না। ধরেন নাম্বার 5 আমি বলি জাসপ্রীত বুমরা না থাকাটার সঙ্গে তারা যেভাবে কোপ করে নিয়েছে। জাসপ্রীত বুমরা তো চ্যাম্পিয়ন বোলার, তার না থাকাটা অবশ্যই ভারতের জন্য বিরাট একটা সেটব্যাক। কিন্তু বুমরাকে কি মিস করার মতো অবস্থায় ভারত গিয়েছে? বুমরা থাকলে ভারতের এই দুবাইতেও অন্যরকম পরিকল্পনা হয়তো বা এগোতে হতে পারতো। ইউ নেভার নো, তারা যে শেষের দিকে গিয়ে 4 জন করে স্পিনার, 2 জন করে পেসার খেলেছে, সেই 2 পেসারের একজন হচ্ছেন গিয়ে হার্দিক পান্ডিয়া, অলরাউন্ডার। মোহাম্মদ শামিকেও তারা খেলেছে। ফলে জাসপ্রীত বুমরা থাকলে কি হতো, একাদশের কম্বিনেশনটা কি হতো, সেইটা একটা প্রশ্নের জায়গা ছিল। কিন্তু না থাকাটার সঙ্গে তারা এত ভালোভাবে মানিয়ে নিয়েছে। হ্যাঁ, পাকিস্তানে খেলা হলে হয়তো বুমরাকে তারা আর অনেক বেশি মিস করতো, কিন্তু দুবাইতে সেইটা আসলে মোটামুটি একটু আননোটিসড গিয়েছে। আমি জানি যে ফাইনালে ওই যে ম্যাট হেনরি যে নিউজিল্যান্ডের ছিলেন, ওইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। অনেকে বলেছেন ভাই ভারতেরও তো জাসপ্রীত বুমরা ছিলেন না। একটা হচ্ছে কি টুর্নামেন্টের শুরু থেকে না থাকা, আর আরেকটা হচ্ছে কি টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার যখন ফাইনালের আগে
বাট মানে ইনজুরির কারণে খেলতে না পারেন, ওই দুইটার ইম্প্যাক্ট আলাদা। সেটা যাই হোক, কিন্তু জাসপ্রীত বুমরাহ না থাকাটার সঙ্গে ভারত যেভাবে কোপ করে নিয়েছে সেইটাও আসলে অ্যাডমায়ার করার মতো। নাম্বার 6 মনে করেন তাদের ওল্ড গার্ডসদের যে পারফরমেন্স, সে তার মধ্যে হচ্ছে কি আপনি রবীন্দ্র জাদেজার কথা বলেন এবং আরও বেশি করে আপনি বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা বলেন। বিরাট কোহলি সেই দুইটা গুরুত্বপূর্ণ ইনিংস, পাকিস্তানের বিপক্ষে তার সেই সেঞ্চুরি কিংবা সেমিফাইনালে তার সেই হচ্ছে কি ওই যে 84 রানের ইনিংস অস্ট্রেলিয়ার বিপক্ষে, ওইটা তো ভারতেরকে এই শিরোপা জয়ের পথে খুবই সিগনিফিকেন্ট রোল প্লে করেছে। আবার রোহিত শর্মা টুর্নামেন্ট জুড়ে হয়তো বা ওই রকম ইম্প্যাক্ট রাখতে পারেন, ইম্প্যাক্ট রেখেছেন কিন্তু সেই প্রত্যাশিত মাত্রায় না। ফাইনালে গিয়ে ঠিকই তিনি একটা ম্যাচ উইনিং নক খেলে দিলেন। সো সেইটাকেও আপনি আসলে কিভাবে দেখবেন যে এই ভারতের সঙ্গেও পেরে ওঠাটা অন্যান্য দলগুলোর জন্য কি খুব বেশি কঠিন নয়? নাম্বার 7 আরো একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি KL রাহুলের রোলটা। KL রাহুল হচ্ছে কি একজন প্রপার ওপেনার, তাকে মিডল অর্ডারেও খেলানো হয়েছে, নাম্বার 3তেও তিনি খেলেছেন। এইবারে তাকে হচ্ছে গিয়ে 6 নম্বরে খেলানো হয়েছে এবং সেই 6 নম্বরের রোলটাও তিনি কি ঠান্ডা মাথায় প্লে করেছেন। ইনফ্যাক্ট ফাইনালেও শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে তিনি জিতিয়েছেন। ওই সময় তার ওই ধীস্থিধি যে হচ্ছে গিয়ে উপস্থিতি, সেইটাও ভারতকে জেতানোর পথে আসলে খুব 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 গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। নাম্বার 7, 8 কয়টা বললাম, বলে ফেললাম তো অনেকগুলাই। ধরেন হচ্ছে গিয়ে তাদের কোচ যে গৌতম গম্ভীর, তার জন্য এটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। গত টি20 ওয়ার্ল্ড কাপের পর যদি আপনি হিসাব করে দেখেন, স্পেশালি লাস্ট অস্ট্রেলিয়া টুরটাতে ভারতের পারফরমেন্স, তারপরে গিয়ে যখন যদি এই টুর্নামেন্টটাতে তিনি ব্যর্থ হতেন, তাহলে কিন্তু তার জন্য টিকে থাকাটা এরকম হট সিটে খুব কঠিন হতো। এবং সেই যে ডিমান্ড, যে একটা প্রত্যাশার যে হিউজ প্রেশার, সেইটার সঙ্গেও তিনি কি ভালোভাবে, কি অসাধারণভাবে মানিয়ে নিয়েছেন এবং পুরো টিমটাকে কি সুন্দরভাবে খেলিয়েছেন। এখন ধরেন হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত যদি শিরোপা জয়ী হলে সবকিছুই ভালো হয়, সবকিছুকেই সেইটাকে হচ্ছে কি একটা ফুলেল সৌরভের মতো মনে হয়। কিন্তু তারপরেও এইবারের ভারত যেই ক্রিকেটটা খেলেছে, এইটা আসলে টু গুড। এইটা ভারতে অন্য যে কোনো দলের চেয়ে আসলে অনেকখানি এগিয়ে ছিল। আমি জানি না বিরাট কোহলি যে কথাটা বলেছেন যে আগামী 8 বছর ভারত বিশ্ব ক্রিকেট শাসন করার জন্য প্রস্তুত, তাদের ড্রেসিং রুমে তাদের সেই প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং ইন দ্য মিন টাইম তো তাদের আরো অনেক প্রতিভা তো আসবেনই, তাদের পাইপলাইনে অসম্ভব সব ক্রিকেটার রয়েছেন। ধরেন এইবারের ভারতের এই দলটাতে ঋষভ পান্টের মতো একজন ক্রিকেটার, তিনি 11-এ চান্স পান না এবং সেটা নিয়ে কোনো আলোচনা হওয়ার সুযোগ পর্যন্ত তৈরি হয় না। মানে দলটার ডেপথ কতটা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো বিরাট কোহলির কথা মতো আগামী 8 বছরে তারা সত্যি ক্রিকেট বিশ্ব শাসন করতে পারবে কিনা সেটা ভবিষ্যৎ বলে দিবে। ওই যে মাঝখানে আমি 11 বছরের কথা বললাম, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফির পর 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, এই 11 বছরে যে ক্রিকেট বিশ্বে ভারত খারাপ করেছে তা তো না। 10টা আইসিসি ইভেন্টের মধ্যে 5টা তারা ফাইনালে খেলেছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে চূড়ান্ত সাফল্যটাই মানুষ মনে রাখে সবচেয়ে বেশি করে এবং সেইটা দিয়েই ভারতের মতো দলের তাদের হচ্ছে গিয়ে ওই অবস্থানটা নির্ধারিত হয়। সো তারা ওই ফাইনালগুলো জিততে পারে নাই। 10 বারের মধ্যে 5 বার ফাইনালে উঠে 5 ফাইনালই তারা হেরেছে এবং আরো কয়েকটা সেমিফাইনালে হেরে গেছে। এইবার যখন পরপর 2টা আইসিসি ইভেন্টে শিরোপা তারা জিতলো, তাতে সামনে ভারতীয় ক্রিকেটের সোনালী অধ্যায়টা সাফল্যে শিরোপায় আসতেই যে পারে, ওই প্রত্যাশা ভারতীয় সমর্থকরা তো করতেই পারেন। এবং সেই অনুযায়ী অন্যান্য ক্রিকেট প্লেয়িং নেশনস যারা শিরোপার জন্য লড়াই করবে, তারাও ভারতকে